দর্শক, আপনারা দেখছেন D9 বাংলা আর আমি আনসার আলী। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আইএসএফ এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জোট হব কি হব না, হই কি হই না, এরকম পজিশনে আছেন। আমরা জোটের বিষয়ে কথা বলবো পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির সহিত। বিস্তারিত তিনি ঠিক কি বলেছেন জোটের বিষয়ে দেখুন সেই ভিডিও। রাজ্য রাজনীতিতে এখন আইএসএফ এর অবস্থান ঊর্ধ্বমুখী। এখানে সিপিএম এর সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা ব্যাপক, কিন্তু দুপক্ষেই মুখে কুলু পেটেছে। জোটের ব্যাপারে এখনো কোনো রকমের বার্তা নেই। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছি যে পশ্চিম বাংলায় তৃণমূল এবং বিজেপি এই দুই অপশক্তির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা আহ্বান করেছি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম থেকেই আমরা পশ্চিম বাংলার সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা পার্টির পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছি যে আসুন একসঙ্গে আমরা বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি পলিটিক্স এবং পশ্চিম বাংলার যে বর্তমান অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করতে চাইছি। যে সমস্ত ছোট ছোট শক্তিগুলো আছে সেই শক্তিকেও আমরা একজোট করার চেষ্টা করছি এবং অনেক ছোট ছোট তারা সামাজিক কাজকর্ম করছে। সেই সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে যারা পশ্চিম বাংলার যারা পরিবর্তন চায় তাদেরকেও আমরা আহ্বান করেছি। সর্বোপরি বাংলার সমস্ত সাধারণ মানুষকে আমাদের আহ্বান যে আসুন এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল এবং সারা ভারতবর্ষে যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স, পশ্চিম বাংলা এবং তথা ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ শক্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য আসুন আমরা একসাথে এই পশ্চিম বাংলার সংস্কৃতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং কর্মসংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু একসাথে আমরা পরিবর্তনের ডাক দিয়েছি এবং আশা করি সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি একজোট হয়ে আমরা এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে হুমায়ুন কবির দলে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। কংগ্রেস যেরকম বাইরে চলে গিয়েছে, সিপিএম এর সঙ্গে কথাবার্তা চলছে, কিন্তু সিপিএম এ ব্যাপারে মুখে কুলুপ। কি বলবেন? দেখুন, আমরা বলেছি যে পশ্চিম বাংলার সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হতে হবে। আমাদের রাজ্যের কোনো প্রধান বলুন আর কোনো রাজনৈতিক নেতা বলুন, তাকে সংবিধানকে মান্যতা দিয়েই আমরা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ শক্তির ধ্বজাকে ওড়াতে চাই। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রমাণ করতে হবে আমি ধর্মনিরপেক্ষ। তো স্বাভাবিকভাবেই যে আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে আহ্বান করেছি। কোনো রাজনৈতিক দলের নেতার বলুন, রাজনৈতিক দলের প্রধান বলুন আর রাষ্ট্রের প্রধান বলুক, তারা মন্দির মসজিদ তৈরি করবে, এটা ভারতবর্ষের রাজনীতিতে কাম্য নয়। যখনই রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানোর চেষ্টা হয়েছে তখনই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছি। সিপিএম এবং আইএসএফ এর জোট হয়ে গিয়েছে এমনটা অনেক মিডিয়া দাবি করছে, কিন্তু এখনো যৌথ কোনো রকমের মিডিয়া বার্তা হয়নি। এ ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, পশ্চিম বাংলার বিধানসভায় 294টা আসন। এই 294টা আসনে পশ্চিম বাংলার অনেক রাজনৈতিক ধর্মনিরপেক্ষ দল আছে এবং তাদের সঙ্গে বোঝাপড়া, তাদের সঙ্গে আলাপ আলোচনা, বিশেষ করে বামফ্রন্টের চেয়ারম্যানের সঙ্গে আলাপ আলোচনা যে কোন বিধানসভায় কাকে ক্যান্ডিডেট করলে জয়ের সম্ভাবনা বেশি এবং বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে পারবো, এই যে লম্বা আলোচনা, এই লম্বা আলোচনা, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতেই আমাদের দেরি হচ্ছে। স্বাভাবিকভাবেই একটু সময় সাপেক্ষ লাগছে, তবে আমরা অনেক অংশে একমত হয়েছি এবং সেটা খুব তাড়াতাড়ি আমরা প্রকাশ্যে যে সমস্ত আসনগুলোতে আমরা একমত হয়েছি, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ঘোষণা দিতে পারবো। 2021 সালে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করেছিল 26টা কেন্দ্রে। এবারে কত সিট আশা করছেন এই জোটের থেকে? দেখুন, গতবারে আমরা মোট 32টা আসনে লড়াই করেছিলাম পশ্চিম বাংলায়। তো এবারে দেখুন 5 বছরে আমাদের কাজের পরিধি বেড়েছে, আমাদের কাজের জায়গা বেড়েছে। পশ্চিম বাংলার দুই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে আইএসএফ প্রধান ভূমিকা পালন করেছে এই বাংলায়। স্বাভাবিকভাবে আমাদের পার্টির পরিধি বেড়েছে, পার্টির কর্মী, সমর্থক, দরদি, বন্ধু, শুভাকাঙ্ক্ষী বেড়েছে। স্বাভাবিকভাবে পশ্চিম বাংলার 294টা আসন থেকেই আমাদের কাছে চিঠি জমা পড়েছে, বায়োডাটা জমা পড়েছে। সেখানকার আমাদের যারা কর্মীবৃন্দ আছে, যেখানকার নেতৃত্ব আছে, সবাই আমাদের কাছে ডিমান্ড করছে যে
সেখানে ক্যান্ডিডেট দেওয়ার জন্য। কিন্তু সমস্ত রাজনৈতিক দল, ধর্মনিরপেক্ষ দলকে একসাথে করে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে এবং আমাদের সেক্ষেত্রে তো আমাদের কম্প্রোমাইজ করতেই হবে। তো স্বাভাবিকভাবেই গত বছর যে আসনে লড়েছিলাম, স্বাভাবিকভাবেই সেই আসন সংখ্যাটা বৃদ্ধি পাবে। দেখুন, দেখা যাচ্ছে কিছুদিন আগে যে ওয়াকআপ সম্পত্তি নিয়ে একটা মমতা দ্বিচারিতে তিনি বলেছিলেন এ রাজ্যে ওয়াকআপ লাগু হতে দেবে না। শুধু তাই নয়, এ রাজ্যে তিনি বেঁচে থাকতে এসআইআর করতে দেবেন না। তিনি বহল তবিয়তে বেঁচে আছেন এবং এসআইআরও হয়ে গেল। বিচারাধীন আছে 60 লক্ষ মানুষ। কি বলবেন? দেখুন, মমতা 2002 সালেও এসআইআর হয়েছিল পশ্চিমবাংলায়। সেদিন পশ্চিমবাংলার মানুষ বুঝতেই পারেনি যে এসআইআর হয়েছে এবং তখনও ভোটার লিস্টে যারা অবৈধ ভোটার ছিল সেই ভোটার লিস্টের নাম বাদ গেছে। কিন্তু এই বাইনারি পলিটিক্সটা সেদিন কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেখেনি। কিন্তু 2026 সালে এসআইআর করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকারিতার মধ্য দিয়েই পশ্চিমবাংলার এই 60 লক্ষ মানুষ যে অ্যাডিজুডিকশনের মতো আছে, এটা আমাদের রাজ্য সরকারের যেমন ব্যর্থতা আছে, সেই সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের গাফিলতি তো বটেই। কারণ যারা এই আজকে 60 লক্ষ মানুষকে অ্যাডিজুডিকশনের মধ্যে ফেললো, যারা বিচারাধীন হয়ে রইলো, তাদের কারা দোষী, কারা এই কাজটা করতে ব্যর্থ হলো, তাদেরকে চিহ্নিত করে সাজা দেয়া হোক। এই দু একজন বিডিওকে আর দু একজন ইআরওকে সাসপেন্ড করে পশ্চিম বাংলায় যে 60 লক্ষ মানুষ আজকে ভুক্তভোগী। আচ্ছা, আপনি বলুন তো, পশ্চিম বাংলার প্রত্যেকটা বিডিও অফিসকে, প্রশাসনিক দপ্তরগুলোকে বেছে নেওয়া হয়েছে রাজ্য সরকারের। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন এসআইআর হতে দেব না আমি বেঁচে থাকতে, কিন্তু এসআইআর হলো, উনি বেঁচে আছেন। কিন্তু মানুষকে বিভ্রান্ত করে বিডিও অফিসগুলোতে এই 2-3 মাস ধরে যেভাবে পশ্চিমবাংলার মানুষগুলোকে হয়রানি করা হলো, বিডিও অফিসগুলো তো পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিচালিত বিডিও অফিস। সেখানে যারা অ্যাডিজুডিকশনে লাইনে, বাচ্চা নিয়ে, বৃদ্ধ, বয়স্ক, অসুস্থ মানুষ, প্রত্যেকটা মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এবং সেখানে না আছে টয়লেটের ব্যবস্থা, না আছে জলের ব্যবস্থা, না আছে মাথার ছাউনি। মানুষ যেন সেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর মতো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই এসআইআর, আপনার এনআরসি, ক্যা ছিছি, মানুষকে ঠিক সেই আতঙ্কের মধ্যে দাঁড় করিয়ে দিলেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তার ভিডিও, তার রাজ্যের কর্মচারী এই এসআইআর করতে ব্যর্থ হয়েছে এবং হিন্দু মুসলমানের রাজনীতিকে সামনে নিয়ে এসে বিশেষ করে আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে এই বিপদগ্রস্ত করেছে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। কেন 1000, আমরা নির্বাচন কমিশনের কাছে যখন বারবার বলেছিলাম যে 1000 এক্সট্রা কর্মচারী, কম্পিউটার অপারেটরকে নিয়োগ করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের এই কথাকে পাত্তা দেয়নি এবং তিনি টেন্ডার করার ক্ষেত্রে আগ্রহ দেখাননি। স্বাভাবিকভাবেই 60 লক্ষ মানুষ তারা আজকে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। আমরা দাবি করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই 60 লক্ষ মানুষের যতক্ষণ না বৈধ ভোটার তালিকায় নাম নথিভুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন ঘোষণা করা যাবে না। কারণ তার জন্য আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, প্রয়োজন হলে আমরা কোর্টে যেতে বাধ্য থাকবো। এসআইআর পর্ব একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আর হয়তো দেখা যাচ্ছে সামনে 17-18 তারিখের মধ্যেই হয়তো ভোটের নিঘণ্ট ঘোষণা হতে পারে। একেবারে শেষ প্রকালে এসে তিনি ধর্ণা মঞ্চ করলেন এসআইআর এর শেষ পর্বে। এটা কি নাটক, একেবারে নাটকের শেষ জবনিকা? কি বলবেন? স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা এই বাংলার মানুষ পরিষ্কারভাবে বুঝে গেছে। তিনি এসআইআর পর্বে আমাদের সংখ্যালঘু ভাইদের ওয়াকআপ সম্পত্তি এবং ওয়াকআপ সংশোধনী বিল 2025, তিনি এসআইআর এর আবর্তে মানুষ যখন তার ভোটার নাম নথিভুক্ত এসআইআর এর নাম তোলার জন্য কাগজপত্র জোগাড় করতে ব্যস্ত, 2002 সালে লিস্ট জোগাড় করতে ব্যস্ত, মানুষ যখন দ্বিধা বিভক্ত, তিনি 5 দিনের নোটিশে উমিদ পোর্টালে আপলোড করার জন্য নির্দেশ দিলেন। আমরা ইন্ডিয়ান সেকুলার পার্টি সর্বপ্রথম আমরা ওয়াকআপ বোর্ডে ছুটে গেলাম। আমরা বললাম 1 বছর সময় দিতে হবে। এত তাড়াতাড়ি আমার মুসলমান সংখ্যালঘু ভাইদের তাদের অধিকার, তাদের মসজিদ, তাদের এতিমখানা, তাদের মাদ্রাসা, তাদের ঈদগাহ দখল করা যাবে না, তাদের কবরস্থান দখল করা যাবে না। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিজেপিকে ডেকে নিয়ে এসে সংখ্যালঘু মুসলমানদের যে ভয় দেখানোর তিনি প্রক্রিয়া চালু রেখেছে 2011 সালের পর, তিনি সেটাকে অব্যাহত করে রাখছেন এবং মুসলমান সংখ্যালঘু ভাইদেরকে দুধেল গাই বানিয়ে তাদেরকে পকটস্থ করার চেষ্টা করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মানুষদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা প্রতিশ্রুতি রাখতে তিনি ব্যর্থ হয়েছেন।
আমরা বলতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার হিজাব পরার আড়ালে, ইনশাল্লাহ সুবহানাল্লাহর আড়ালে আপনি সংখ্যালঘু আমার মা বোনেদের, সংখ্যালঘু ভাইদেরকে, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের আপনি বঞ্চিত করেছেন, আপনি ধোঁকা দিয়েছেন, আপনি তাদের সঙ্গে প্রতারিত করেছেন, তাদেরকে আপনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিপদে চালিত করেছেন। এর জবাব 2026 সালে সংখ্যালঘু মানুষ নেবে। গতকাল দেখা গেল বিজেপির মিছিলে পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছেন, পুলিশকে প্রকাশ্যে লাঠিচার্জ করেছে বিজেপির মিছিলে, সামনে ভোট। আইএসএফ কিভাবে এর প্রতিরোধ করবে? দেখুন, প্রথম কথা আমি বলি, এটা ভুয়ো সংঘর্ষ কিনা আগে তদন্ত করতে হবে। এক, যদি সংঘর্ষ হয়ে থাকে তাহলে পুলিশকে তার সিসি ফুটেজ দেখে সেখান থেকে নির্ণয় করতে হবে কারা আসল দোষী, তাদেরকে প্রকৃত সাজা দিতে হবে। কারণ এই বাংলায় যখন বাইনারি পলিটিক্স, এই বাংলায় যখন সংখ্যালঘু হিন্দু মুসলমানদেরকে উত্তপ্ত করার চেষ্টা করছে আপনার বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে এবং সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে, যারা হিন্দু মুসলমানের পলিটিক্স প্রতিদিন করে যাচ্ছে, যে সংখ্যালঘু ভাইদেরকে, সংখ্যালঘু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এই বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে, যখন মুসলমান বিরোধী কথা বলছে, সংখ্যালঘু বিরোধী কথা বলছে, তখন বহাল তবিয়াতে শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছে। অথচ যখন আমরা মানুষের জীবন জীবিকা নিয়ে রাস্তায় আমরা লড়াই করছি, যখন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই বাংলায় পরিবর্তন আনার চেষ্টা করছি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারের কথা বলে রাজপথে নামছি, তখন আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী বিজেপির, আসলে বিজেপির তো আসল দোসর মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস এর মানুষ কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস এর যে কর্মসূচি পালন করছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যেমন বিজেপি আরএসএস যেমন সারা ভারতবর্ষে মন্দির নিয়ে হিন্দুত্ব নিয়ে রাজনীতি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার আরএসএস এর কর্মসূচিকে ইমপ্লিমেন্ট করার জন্য বেকার যুবকের কর্মসংস্থান, হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যখন জলাঞ্জলিতে চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিজেপির জুতে পা গলিয়ে ধর্ম খেলায় এই বাংলায় আপনার মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি পালন করছে। স্বাভাবিকভাবেই বাংলার মানুষ, নেতাজির বাংলা এটা, রবীন্দ্রনাথের বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা, সতীশ সামন্তর বাংলা। এখানে ধর্মনিরপেক্ষ শক্তি ছাড়া এখানে মুসলমানের মসজিদের আজানে হিন্দু পাড়ার ঘুম ভাঙে, আর হিন্দুর মন্দিরে এখনো কাজী নজরুলের শ্যামা সঙ্গীত বাজে। এই বাংলার সম্প্রীতিকে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ভাগ করতে পারবে না। এ রাজ্যে মানুষের কর্মসংস্থান নেই। ইতিমধ্যে চালু হয়ে গেছে যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পে টাকাও ঢোকা শুরু হয়ে গেছে। এটা কি ভোটের কোনো ইফেক্ট করতে পারে বলে মনে করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন ধোঁকাবাজ ভদ্রমহিলা এবং মিথ্যে কথা বলে পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করে চলেছেন, এবং আপনি জানেন নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করেছেন। জাল ভোট, মিথ্যে ভোট, মৃত ভোটার, তারা প্রত্যেকটা নির্বাচনে মৃত মানুষ কবর থেকে উঠে আসে এবং হিন্দুদের শ্মশান থেকে উঠে আসে, খ্রিস্টানদের আপনার সমাধি থেকে উঠে এসে ভোট দিতে আসে। তো স্বাভাবিকভাবেই এই বাংলার একটা নির্বাচন প্রহসনে পরিণত করে শাসক দল, এবং বিজেপি তার মজা দেখে স্বাভাবিকভাবেই, কারণ বিজেপিও এই দোষে দুষ্ট। তো স্বাভাবিকভাবেই আমরা বলতে চেয়েছি বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষকে জাগ্রত হতে হবে, মানুষকে রাস্তায় থেকে এবং এই দুই শাসক দলের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে, বিজেপি নয়, তৃণমূল নয়, এবং আমাদের পশ্চিম বাংলার বিকল্প বাম এবং আইএসএফ শক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ।